হায় ভগবান, এইবারও দিদির বিয়েটা ভেঙে গেল। এখন আমরা কি করব? কি আর করা যাবে বল, সবই ভবিতব্য। আমার দিদির একটু মানসিক সমস্যা আছে বলে কোনো ছেলে তাকে বিয়ে করতে চায় না। আমি দিদির এই কষ্ট আর দেখতে পারছি না বাবা। জানি বাবা, তোরা সৎ ভাই বোন হলেও তোদের মধ্যে অগাধ ভালোবাসা আছে। মেয়েটা আমার কপাল পোড়া। ওর জন্মের সময় ওর মা মারা গেল। আমি ভাবলাম আর একটা বিয়ে করে ওর জন্যে নতুন মা নিয়ে আসি, কিন্তু তোর মা ওকে আর আপন করলো না। মেয়েটাও দিন দিন কেমন হয়ে যাচ্ছে, মাঝে মধ্যেই পাগলামি করে। কি যে হবে। সত্যি বাবা, দিদি যত বড় হতে লাগলো ততই তার মানসিক সমস্যা দেখা দিতে লাগলো। ফলে ওর পড়াশোনাটাও বন্ধ হয়ে গেল। আজকেও যখন ছেলের বাড়ি ওকে দেখতে এলো, ও তখন হঠাৎ ক্ষেপে উঠল। ওই মৃণাল বাবু, মেয়েকে নিয়ে আসুন এবার। হ্যাঁ হ্যাঁ অনিল বাবু, হেই তো আসছে। কই গো, অঞ্জলিকে নিয়ে আসো। আসো মা, আসো, বসো এখানে। মা, তোমার নাম কি? আমার নাম জানি না। সে কি মা, নিজের নাম জানো না? না জানি না, তাতে তোর কি? অঞ্জলি, হে কি বলছিস মা? মৃণাল বাবু, বেশ ভালো মেয়ে তো আপনার, কি ভদ্র। আমাকে পাগলা কুকুরে কামড়ায়নি যে আপনার এই মেয়ের সাথে আমার ছেলের বিয়ে দেব। মেয়েকে মাথার ডাক্তার দেখান, বুঝলেন? ডাক্তার। আরে যা যা, আমারও বয়ে গেছে তোর ছেলেকে বিয়ে করতে। মৃণাল বাবু, আমি জীবনে আপনাদের মতো অভদ্র লোক দেখিনি। ঘাট হয়েছে মশাই এখানে এসে। মেয়েকে ভদ্রতা শেখান, বুঝলেন? যত সব। আমার ইঞ্জিনিয়ারিং পড়া শেষ হয়ে গেলে আমি ওকে শহরে নিয়ে গিয়ে ভালো ডাক্তার দেখাবো। তাই করিস। তুই এখন তোর হোস্টেলে ফিরে যা বাবা, নয়তো তোর পড়াশুনোর ক্ষতি হয়ে যাবে। হ্যাঁ, কাল আমি ফিরে যাব। রীতিমতো পরের দিনেই আমি হোস্টেলে ফিরে গেলাম। হোস্টেলের রুমটায় আমরা দুজন থাকি, আমি আর বরুণ। আসবাব বলতে দুটো বিছানা আর দুটো টেবিল, আর হ্যাঁ, রান্না করার জন্য একটা ছোট গ্যাস ওভেন। ওই ক্যান্টিনের খাবার আমাদের কারোরই পছন্দ হয় না, তাই নিজেদের পছন্দ মতো খাবার রান্না করার জন্যই ওই ছোট্ট ওভেনটি আমরা জোগাড় করে নিয়েছি। পড়াশোনার গল্প গুজবের মাধ্যমেই আমাদের বেশ দিন কেটে যাচ্ছিল। এরকমভাবেই কেটে গেল আরও 3 দিন। সেদিন বিকেলে টেবিলে বসে পড়ছি, হঠাৎ ফোন বেজে উঠল। হ্যালো। হ্যাঁ বাবা, বলো। কি বলছ? আত্মহত্যা? কি? দিদি আত্মহত্যার চেষ্টা করেছে? তোমরা যাও, আমি আসছি হাসপাতালে। আমি আসছি। আমি আর কোনো দিকে না তাকিয়ে দৌড়ে এসে ট্রেনটি ধরেছি। এইটা না পেলে যে বাগনান পৌঁছাতে আরও দেরি হয়ে যেত। কামরার চারপাশের আওয়াজ আজ আমার কানের ভেতর ঢুকছে না। সেই খোড়া ভিখারিটা পা টেনে টেনে আমার সামনে এলো পয়সা চাইতে, কিন্তু আমার চোখে মুখে ফুটে ওঠা উদ্বেগ সে বুঝতে পেরে আজ আর আমাকে সে কিছু বলল না। সেই ভিখারিটা যার কেউ নেই, সে যদি এত প্রতিকূলতা কাটিয়ে বেঁচে থাকতে পারে, তাহলে আমার দিদি তো অনেক সুখে ছিল। কখন যে ট্রেনটা পৌঁছাবে আর ভালো লাগছে না। দিদিকে বাঁচাতেই হবে। ওর স্থান আমার কাছে মায়ের থেকে কিছু কম নয়। হ্যাঁ বাবা, দিদি কেমন আছে এখন? তোর দিদি মারা গেছে, ওকে আর বাঁচাতে পারলাম না। তুই শ্মশানে চলে আসিস বাবা। আমি আর কিছু বলতে পারলাম না। ফোন কেটে গেল। শ্মশানের ভিতর ঢুকতে একটা চীনা ধূপের গন্ধ নাকে ভেসে এলো। এটা সেই ধূপ
যেটা মৃত ব্যক্তির খাটের পাশে মালার সাথে দেওয়া হয়। আজ যেন এই গন্ধে আমার কষ্ট হচ্ছে না। দেখলাম সেই বড় নিম গাছগুলো, তার পিছন দিকে দুটো আরো চিতা জ্বলছে। শোনা যাচ্ছে কান্নার শব্দ আর দূরে শেয়াল ডাকার আওয়াজ। রাত কত হয়েছে জানি না। ওই যে মাকে দেখতে পেয়েছি। মা আমার হাতটা শক্ত করে ধরে চিতার দিকে স্থির হয়ে দাঁড়িয়ে থাকলো। তার চোখ দিয়ে ঝরে পড়ছিল জলের অজস্র ফোঁটা। নিজের মেয়ে না হোক, ভালো তো বাস্তব। ভাই, পেয়ারা খাবি? হ্যাঁ খাবো। এটা কোথায় পেলি দিদি? রহমান চাচার বাড়ির গাছে হয়েছে, আমায় দিল, আমি তোর জন্য নিয়ে এলাম। তুই কত ভালো দিদি, তুই খাবি না? না, তুই খা, তুই খেলেই আমার খাওয়া হয়ে যাবে। তুই কত ভালো দিদি, আমায় কত ভালোবাসিস। তুইও খুব ভালো, খুব মিষ্টি। দিদি তুই সারা জীবন আমাকে এইভাবে ভালোবাসবি তো? আমায় ছেড়ে যাবি না তো? না রে, আমি আমার এই ছোট্ট ভাইটাকে ছেড়ে থাকতেই পারবো না। আজ তুই সত্যিই আমাদের ছেড়ে চলে গেলি দিদি। আমার চোখ দিয়ে জল গড়িয়ে এলো, আর আটকে রাখতে পারলাম না। চোখের জলটা মুছে দেখলাম চিতা প্রায় পুড়ে এসেছে। রাতে বাড়ি ফিরে এসে শুয়ে পড়লাম। জানি না ঘুম আসবে কি না, তবে শরীরটা আজ অনেক ক্লান্ত। ভাই, ভাই আমাকে বাঁচা, আমার সারা শরীর জ্বালা করছে, আমায় একটু জল দে, জল দে। জল কোথায়? দাঁড়া, দিচ্ছি দিচ্ছি। ও ও স্বপ্ন, স্বপ্ন। আর ঘুম এলো না, গলাটাও শুকিয়ে গেছে। জল খাবো বলে যেই বিছানা থেকে নেমেছি, দেখলাম একটা কালো রঙের বিড়াল একটা বিকট আওয়াজ করে বাইরের দিকে পালালো। কেন জানি না মনটা কেমন উঠল। বাইরে যাবো কিনা ভাবছি, হঠাৎ পাশের ঘর থেকে চিৎকার শোনা গেল। কি ব্যাপার? মায়ের গলা বলে মনে হচ্ছে। যাই দেখি তো। পাশের ঘরে গিয়ে দেখলাম মা মাটিতে পড়ে ভয়ে কাঁপছে, আর বাবা খাটের ওপর হতভম্ব হয়ে বসে, আর বাতাসে ভাসছে দিদির প্রেতাত্মা। ওর শরীর পুরো বিকৃত হয়ে গেছে। দিদি, তুই তুই কি কি করে? আমি আত্মহত্যা করিনি ভাই, আমায় খুন করা হয়েছে। আর আমায় মেরেছে তোর মা, যাকে আমি এতদিন নিজের মা বলেই মানতাম। এইসব তুই কি বলছিস মা? হ্যাঁ বাবা, এই শয়তান মহিলা দীর্ঘদিন ধরে আমার বিরুদ্ধে চক্রান্ত করেছে। আমি মানসিক রোগী ছিলাম না বাবা। এই মহিলা রোজ খাবারের সাথে মানসিক বিকারের ওষুধ মিশিয়ে দিত, যেটা খাওয়ার ফলে দিনে দিনে আমি মানসিক ভারসাম্য হারাতে থাকি এবং লোকে ভাবতে শুরু করে আমি পাগল। ব্যাস, দুধে ওষুধ মিশিয়ে দিয়েছি। রোজ এইভাবে ওষুধ দিয়ে দিয়ে অঞ্জলির মাথাটা খারাপ করে দিতে হবে, না হলে সমস্ত সম্পত্তি রমেশের নামে করা যাবে। অঞ্জলি, এই অঞ্জলি, দুধ খাবি আয়। মা, আমি দুধ খাবো না, দুধ খেতে আমার ভালো লাগে না। দুধ না খেলে হয় সোনা? কে না, এই তো সোনা। আমি এইভাবে রোজ আমায় লুকিয়ে লুকিয়ে ওষুধ দিত এই ডাইনি। জানিস ভাই, যেদিন আমার পাত্রপক্ষ দেখতে এসেছিল, সেই দিন আমাকে শরবতে বেশি মাত্রায় ওষুধ মিশিয়ে খাইয়েছিল। অঞ্জলি, শরবতটা খেয়ে নে তো মা।
আগে পাত্রপক্ষের সাথে কথা বলে আসি, তারপর খাবো। আরে সেসব হবে কোন, আগে এটা খেয়ে নে। মা, মাথাটা না কেমন ঝিমঝিম করছে। ও কিচ্ছু না, টেনশনে তোর সব হচ্ছে, এক্ষুনি ঠিক হয়ে যাবে। আমার এই অসুস্থতার সুযোগ নিয়ে সেদিন সকালে যখন তোমরা কেউ বাড়িতে ছিলে না, মোর হতচ্ছাড়ি, মোর মুখ করি। মা, আবার ছেড়ে দাও মা, তুমি আমার সাথে কেন এমন করছো? আমার কি দোষ মা? দোষ? তুই বেঁচে থাকতে এই সম্পত্তি রমেশের নামে হবে না, তাই তোকে মরতে হবে। মোর মুখ করি। এই শয়তানি আমার গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেয়, সবার কাছে রটিয়ে দেয়। আমার মাথা খারাপ দেখার জন্য বিয়ে ভাঙার দুঃখে আমি গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করেছি। কি বলছিস তুই মা? এসব কি সত্যি? বল শয়তানি বল, এক্ষুনি তোর গলা টিপে দেবো। সব সত্যি, সব সত্যি। আমায় মারিস না, আমায় ক্ষমা করে দে, ক্ষমা করে দে। ছি মা, এটা তুমি কি করলে? কেন? তুমি এখন কেন করলে? তোর জন্য আমি চাইতাম যাতে সব সম্পদ তুই পাস, তাই আমি এই চক্রান্ত করেছিলাম। তোমাকে নিজের মা বলে পরিচয় দিতে আমার ঘেন্না করছে। ছি, টাকা পয়সার জন্য তুমি এমন গর্হিত কাজ করলে? একজনের প্রাণের চেয়েও তোমার কাছে টাকা পয়সা বড় হলো? তুমি যে পাপ করেছো তার শাস্তি তোমায় পেতেই হবে। আমি পুলিশ ডাকছি, তারা তোমায় তোমার উচিত সাজা দেবে। আর দিদি, তুই আমায় ক্ষমা করে দে, আমার জন্য তোকে এভাবে শেষ হতে হলো। আমায় ক্ষমা করে দে দিদি, ক্ষমা করে দে আমায়। না ভাই, এতে তোর কোনো দোষ নেই, আমার তোর প্রতি কোনো ক্ষোভ নেই। তবে পুলিশ ডাকতে হবে না, এর বিচার আমি করব। আমি ঠিক যতটা জ্বালা যন্ত্রণা কষ্ট নিয়ে মরেছি, একেও আমি ঠিক ততটাই নির্মমভাবে হত্যা করব। ওকে মৃত্যুর শেষ অবধি সেই যন্ত্রণাটা উপলব্ধি করাবো। তোরা বাইরে চলে যা, আর না হলে নিজের চোখের সামনেই সবটা দেখ। ছেড়ে দে দিদি, আমাদের মা হয়তো বল। মা? কে মা? যে সম্পত্তির লোভে সন্তানকে জীবন্ত জ্বালিয়ে দিতে পারে সে হলো খুনি, জীবন্ত পিশাচিনী। এদের যদি ছেড়ে দেওয়া হয় না, এরা আবার কাউকে মেরে ফেলতে দ্বিতীয়বার ভাববে না। আমায় তুই ক্ষমা করিস, আমি তোর মাকে। দেখ দেখ কেমন লাগে শয়তান। আমায় ছেড়ে দে, আমায় ছেড়ে দে। দিদি ছেড়ে দে, আমি পুলিশ ডাকছি বললাম তো। রমেশ, বাঁচাও আমায়, মেরে ফেললো, বাঁচাও আমায়। না দিদি, আমি সবটা বলছি। মায়ের শুধু একার দোষ নেই, সেদিনের সমস্ত জিনিসটা তুই জানিস না। আমায় বলতে দে, তারপরে যা বলবি তাই হবে। তাহলে মা আমাদের পাড়া প্রতিবেশী কি বুঝলো? অঞ্জলি পাগল হয়ে গেছে আর খুব দুঃখে আছে, এটাই সবাইকে রটিয়ে দিয়েছে। ব্যাস ব্যাস, রাস্তা ক্লিয়ার। বাকিটা নিশ্চয় তোমাকে বলতে হবে না। আর হ্যাঁ, কেরোসিনের ড্রামটা রান্নাঘরে রেখে এসেছি। সবই জানি আমি। তাহলে এতক্ষণ ধরে? আমি চাইছিলাম তাতে তুই নিজের মুখে সবটা শেষ করিস। তাহলে বাবা, প্রমাণ দিয়ে দিলাম আমি। আর কোনো ভয় নেই তোমার, পুলিশ ডাকো। এদের মতে আমি পাগল হতে পারি, তবে এদের মতো খুনি নয়।